প্রিয় শিক্ষার্থীরা, আজকে আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি অনলাইন বাংলা ক্লাস নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এর আগে একটি ক্লাস নিয়েছিলাম বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। আজকেও সেই অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ নিয়ে তোমাদের মাঝে আছি আমি, মোহাম্মদ মোবারক হোসেন সোহেল, প্রভাষক, বাংলা বিভাগ, কর্ণফুলী এ.ডি. চৌধুরী কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই শুনেছ গত ক্লাসে আমি কথা যেটা বলেছি যে আমাদের শব্দের সঠিক উচ্চারণ না জানাতে, শব্দটির ঠিক উচ্চারণ না জানাতে আমরা শব্দটির বানানো ভুল করে থাকি। তাই একটি শব্দের ঠিক বানান করতে হলে যথাযথ উচ্চারণ আমাদেরকে করতে হবে, যথাযথ উচ্চারণটা আমাদেরকে জানতে হবে। আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি আমরা কী কী কারণে ভুলগুলি করে থাকি, এবং সেটির প্রথম যে কারণটি ছিল বানান অশুদ্ধি ছিল। আজকেও আমরা যে বানান অশুদ্ধি নিয়ে আলোচনা করব। তোমরা সাধারণত যে ভুলগুলি করে থাকো, আমি গত ক্লাসে তোমাদের সাথে হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বইকার, দীর্ঘইকার নিয়ে আলোচনা করেছি। আরেকটা যে বানান নিয়ে আমরা খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই সেটা হচ্ছে ওকার। সেটা হচ্ছে কি? ওকার। দ্যাট সিম্বল হচ্ছে এটা, ওকার। এই যে ওকারটা কোথায় হবে, এই যে একটা কনফিউশন তৈরি হয় আমাদের মাঝে, এই কনফিউশনটা আশা করি আজকের ক্লাসে আমি কিছুটা হলেও দূর করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে কয়েকটি শব্দ লিখি। যেমন একটা হচ্ছে অধঃকরণ। কি করণ? আমি লিখি ক, খ, প, ফ এবং দন্তাস। এই কয়েকটি ব্যঞ্জন ধ্বনি আমি লিখেছি। এখন দেখো, আমি কয়েকটি শব্দ লিখি। যেমন অধিকরণ। কি লিখলাম? অধিকরণ শব্দটি আমি লিখলাম। আমি ততোধিক শব্দ লিখলাম, ততোধিক। তারপর আমি লিখলাম মনোযোগ লিখলাম। কি লিখলাম? মনোযোগ লিখলাম। তারপর আমি লিখলাম অধোগতি। কি লিখলাম? অধোগতি। এই যে শব্দগুলি আমি লিখছি, কোথায় ওকার হবে, এই যে আমরা মনোযোগ শব্দটি লিখতে গেলে ভুল করে ফেলি, ততোধিক শব্দ লিখতে গেলে ভুল করে ফেলি, এবং অধোগতি, এ ধরনের অনেকগুলি শব্দ আছে যেগুলি আমরা ভুল করে থাকি। বাট এই ভুলগুলি কেন হয়? আমরা যদি সন্ধির নিয়মগুলি একটু লক্ষ্য করি, যেমন তত যোগ তত বিসর্গ যোগ অধিক, তত বিসর্গ যোগ অধিক, তারপর হচ্ছে মন বিসর্গ যোগ মনোযোগ, তারপর হচ্ছে অধ বিসর্গ যোগ গতি। এই যে আমি শব্দটি সন্ধি বিচ্ছেদ করেছি, প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্রত্যেকটা জায়গায় বিসর্গ আছে। এই যে বিসর্গটি আছে, আমাদের সন্ধির নিয়ম হচ্ছে যে বিসর্গ যদি থাকে সন্ধির পূর্ব পদে, তাহলে সেই বিসর্গের পরিবর্তে কি আসবে? ওকার আসবে। আমি কি বলেছি? সন্ধি বিচ্ছেদ করার সময় যদি বিসর্গ থাকে এবং সেই বিসর্গ যদি সন্ধি বিচ্ছেদ শেষ হয়ে যায়, তখন সেই বিসর্গটা কি হবে? ওকারে পরিণত হবে। যেমন আমরা এখানে বিসর্গটা তুলে দিয়েছি, এটা ওকার হয়ে গিয়েছে, এখানে ওকার হয়ে গিয়েছে, এখানেও ওকার হয়ে গিয়েছে। তাহলে আমাদের কি জানতে হবে? অবশ্যই সন্ধি বিচ্ছেদটা জানতে হবে। সন্ধি বিচ্ছেদ সাথে বাংলার একটা সম্পর্ক আছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি
ওকারের যে ব্যাপারটি সেটা কি বলেছি, যদি বিসর্গযুক্ত সন্ধি থাকে, যদি বিসর্গযুক্ত সন্ধি থাকে তাহলে সেটা পরবর্তী সেই বিসর্গটা কি হয়ে যাবে, ওকারে পরিণত হয়ে যাবে। তারপরে দেখুন এটা পেতে কোথায় আবার ওকার হবে না, কোথায় ওকার হবে না, কোথায় ওকার হবে না। দেখো আমি কয়েকটি বর্ণ লিখেছি, আমি লিখি যে অধঃকরণ, অধঃকরণ, দুঃসাধ্য, তারপর হচ্ছে কি অধঃপতন, কি আছে অধঃপতন আছে, কি আছে দুঃসাধ্য, অধঃপতন আছে। দেখো এগুলি সন্ধি বিচ্ছেদ কিন্তু তোমার বিসর্গ দিয়ে হয়, বিসর্গ যোগ করো, আবার এখানে আছে দু যোগ সাধ্য, দুযোগ সাধ্য, আর আবার অধযোগ পতন। এই দেখো এইগুলোর তো বিসর্গ আছে, এগুলোতে কি আছে বিসর্গ আছে, কিন্তু এগুলোতে কিন্তু ওকার কেন হয় নাই, একটা নিয়ম হচ্ছে যে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে পরপদ যদি ক অথবা খ কিংবা প অথবা ফ কিংবা দন্তাস্ব যদি থাকে, যেমন এখানে দন্তাস্ব আছে এজন্য ওকার হয় নাই, এখানে ক আছে সেজন্য ওকার হয় নাই, এখানে কি আছে ক আছে সেজন্য ওকার হয় নাই। আমি প্রথমত বলেছি সন্ধি বিচ্ছেদ করার ক্ষেত্রে যদি বিসর্গ যুক্ত থাকে সেই বিসর্গের পরিবর্তে কি হবে, ওকার হবে। আর বিসর্গ থাকার পরেও যদি সেখানে ক, খ, প, ফ অথবা দন্তাস্ব থাকে সেই ক্ষেত্রে বিসর্গ উঠে যাবে কিন্তু তার পরিবর্তে ওকার আসবে না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমাদের কোথায় ওকার হবে আমরা সেই ব্যাপারটা কিছুটা ক্লিয়ার করতে পেরেছি, সেটা কিন্তু কিছুটা ক্লিয়ার করতে পেরেছি। আমি আরেকটি শব্দ যেটা আমাদের খুব সমস্যা তৈরি করে ফেলে বা আমরা ভুল করে থাকি সেটা হচ্ছে কি অনুসার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন এই বর্ণটাকে বলো, বাট বলতে কোনো সব বর্ণ নেই, এই জন্য বাংলা বর্ণমালাকে বলা হয় দক্ষিণী বর্ণমালা। তাহলে শব্দটি কি বলেছি, শব্দটি হচ্ছে শব্দটি উচ্চারণ কখনো হবে না, অনুসার। আমি কয়েকটি শব্দ লিখি, তারপর তোমরা সেটা বুঝতে পারবা। যেমন আমরা লিখি বাঙালি, কি লিখি আমরা বাঙালি, তারপরে আমরা লিখলাম বাঙালি লিখেছি, আঙ্গুর লিখেছি, কি লিখেছি আঙ্গুর লিখেছি। এই যে অনু শব্দটি আছে, এই অনু শব্দটি স্বাধীন শব্দ, স্বাবলম্বী শব্দ। আমরা চাইলে এই বর্ণটির স্বাবলম্বী উচ্চারণ আছে, স্বতন্ত্র উচ্চারণ আছে, চাইলে আমরা এটার সাথে কোনো যোগ করতে পারি। যদিও আর অনুসার একই বর্ণ, উচ্চারণটা একই, কিন্তু তার ব্যবহারটা ভিন্ন আছে। কারণ হচ্ছে একটি স্বাধীন শব্দ যার একটা স্বতন্ত্র উচ্চারণ আছে, আমরা অনু শব্দটির সাথে যে কোনো শব্দ যোগ করতে পারি। যেমন আমি এখানে আকার যোগ করেছি, এখানে রস্যকার যোগ করেছি, বাট আমি যদি এখন এর অনুর সাথে লিখি বাঙালি, তাহলে কি বাঙালি, এটা কোন শব্দ হয়? কখনোই হয় না। যদি আমি লিখি হচ্ছে আঙ্গুর, আঙ্গুর, তাহলে এরকম শব্দ কি হলো না? শব্দ হয় নাই। অর্থাৎ উচ্চারণটি যখন আমাদের ঠিক হয়ে যাবে
তখন এই বানানগুলিও অটোমেটিক ঠিক হয়ে যাবে। তাহলে আমরা এবং অবশ্যই পার্থক্যটা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আরেকটি জায়গায় সমস্যা হয়, জফলা রেফ কোথায় বসবে? কি হবে? জফলা এবং রেফ কোথায় বসবে? আমাদের যেটা সমস্যা হয় তা জফলা এবং রেফ কোথায় বসবে? কোথায় বসবে, তাই না? কোথায় বসবে? জফলা এবং রেফ কোথায় বসবে? এবং জফলা এবং রেফ কোথায় বসবে সেটা সাধারণত বিশেষ্য হলে জফলা হয়। সাধারণত বিশেষ্য হলে সাধারণত বিশেষ্য হলে আমরা এর আগে বিশেষণের কথা বলেছি, বিশেষ্য ক্রিয়ার কথা আমরা বলেছি। বিশেষ্য কাকে বলে? কোনো কিছুর নামকে আমরা সাধারণত বলি বিশেষ্য বলে থাকি। এখন সাধারণত বিশেষ্য বলে জফলা হয়। কি হয়? জফলা হয়। কি হয়? জফলা হয়। কি হয়? বিশেষ্য সাধারণত কি হয়? জফলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে কয়েকটি শব্দ লিখি, যেমন দারিদ্র, তারপর লিখেছি সামর্থ্য, তারপর লিখেছি বৈচিত্র্য। কি লিখেছি? বৈচিত্র্য। তারপর লিখলাম কি? বৈচিত্র্য লিখেছি। এখন দারিদ্র, সামর্থ্য, বৈচিত্র্য, এগুলি হচ্ছে সাধারণত কি? বিশেষ্য। বলে কি? বিশেষ্য। আমরা এই যে দারিদ্র শব্দটি প্রায়শই ভুল করে থাকি, সামর্থ্য শব্দটি ভুল করে থাকি, বৈচিত্র্য শব্দটিও ভুল করে থাকি। এই শব্দটি যখন বিশেষণ হয়ে যাবে তখন দারিদ্র হয়ে যাবে কি? দরিদ্র। দারিদ্র হয়ে যাবে কি? দরিদ্র। সামর্থ্য হয়ে যাবে কি? সামর্থ্য। তারপর হচ্ছে বৈচিত্র্য হয়ে যাবে কি? বিচিত্র। কি হয়ে যাবে? বিচিত্র হয়ে যাবে। দেখো, আমি কিন্তু সাধারণত বিশেষ্য করলে তার সাথে জফলা হয়, আর বিশেষ্য না হলে সাধারণত জফলা হয় না। যেমন দরিদ্র, এটা একটি বিশেষ্য শব্দ, এটার বিশেষণ হচ্ছে দরিদ্র। সামর্থ্য, এটা একটি বিশেষ্য শব্দ, সামর্থ্য। তারপর হচ্ছে বৈচিত্র্য, এটা একটি বিশেষ্য শব্দ, যার অর্থ কি? বিচিত্র। তার অর্থ কি? বিচিত্র। এখন আমি বলছি বিশেষ্য বলতে শব্দটি জফলা হয়ে থাকে, তাই তো? কি হয়ে থাকে? এখন রেফ কোথায় বসবে? রেফ কোথায় বসবে, তাই তো? এখন দেখো, আমরা সাধারণত রেফ যখন হবে তখন তার সাথে কোনো বর্ণ দ্বিত্ব উচ্চারণ হবে না। যেমন ধার্য, যেমন কি আছে? ধার্য। আমরা অনেকে ধার্য শব্দটি দেখি ধার জফলা দিয়ে না। যখন রেফ কোনো বর্ণের উপরে থাকবে সেই বর্ণটির দ্বিত্ব দুইবার উচ্চারণ হবে না। ধার্য, ধৈর্য। কি বলেছি? ধৈর্য, ধার্য, ধৈর্য, সূর্য। কি আছে? সূর্য। দেখবো যে আগে অনেকে লিখতো যে ধৈর্য, ধৈর্য এভাবে লিখতো, আর সূর্য এভাবে লিখতো। সূর্য কি লিখতো? সূর্য এভাবে লিখতো। এইটা হচ্ছে ভুল বানান। কি বানান? ভুল বানান। আমাদের ঠিক বানান হচ্ছে কি? এটা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা জফলা এবং রেফের যে বিষয়টি সেটা বুঝতে পেরেছ। তারপর আমরা যেটা করে থাকি যে এমনটা বর্ণ আমরা দেখে থাকি যে কি দেখে থাকি আমরা, যেমন ও দে ও, আর হচ্ছে এমন একটা বর্ণ আমরা দেখি। এইটাতে আছে ও যোগ ঘ, এটাতে কি আছে? ও যোগ ঘ আছে।
আর একটা হচ্ছে অ। এই যে ব্যবহারটা আমরা কখন ভুল করে থাকি, এখন যদি আমরা উচ্চারণটা যদি ঠিক করতে না পারি, এটার ব্যবহারটা মারাত্মক ভুল হবে। এটার ব্যবহারের সাথে উচ্চারণের একটা সম্পর্ক আছে। ঠিক উচ্চারণটা আসলেই ঠিক বানানটাও চলে আসবে। যেমন আমি কয়েকটি শব্দ লিখি, রাঙ্গা, কি লিখলাম আমি? রাঙ্গা। হ্যাঁ, তারপর আমি লিখেছি রঙ্গিন, রঙ্গিন। হ্যাঁ, তারপর আমি লিখেছি ডিঙ্গি, ডিঙ্গি লিখলাম, দেখো। তারপর আমি লিখলাম, দেখো রাঙ্গা, আমরা কি রাঙ্গা বলি না, রঙ্গিন, ডিঙ্গি। দেখো এই শব্দগুলিতে কিন্তু কোনো গয়ের উচ্চারণ আসেনি, এখানে কিন্তু গ এবং ও আছে। বাট এই যে শব্দগুলি লিখেছি রাঙ্গা, রঙ্গিন, ডিঙ্গি, এগুলোতে গয়ের উচ্চারণটা কিন্তু আসেনি, তাই এখানে এই বর্ণটি হয় নাই। আমরা যদি লিখি দাঙ্গা, কি লিখি? দাঙ্গা যখন আমরা লিখব, দেখো গয়ের একটা উচ্চারণ আসছে। তারপর আমরা যদি লিখি দাঙ্গা লিখেছি, হ্যাঁ, তারপর যদি আমরা লিখি যে হাঙ্গামা, কি লিখি? হাঙ্গামা লিখি, যদি আমরা হাঙ্গামা, গয়ের উচ্চারণটা আসছে। তারপর যদি পঙ্গু লিখি, হ্যাঁ, যদি আমরা কি লিখি? পঙ্গু লিখি, দেখো উচ্চারণটা কি আসে। অর্থাৎ যে সমস্ত শব্দে গয়ের উচ্চারণটা আসবে সেখানে আমরা ও যোগ গ যে বর্ণ, যুক্ত বর্ণটি আছে, আমরা সেটা দিব। আর যদি গয়ের উচ্চারণ না আসে তাহলে আমরা শুধু ও দিয়ে লিখে যাব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে ও এবং ও যোগ গ যেটা আছে, যখনই গয়ের উচ্চারণ আসবে তখনই আমরা ও যোগ গ এর যুক্ত বর্ণটি আছে, আমরা সেটি অ্যাপ্লাই করব। তারপর যেটা হয়েছে, আমরা যেমন কিন্তু কোথায় প্রয়োগ করবো? অনুসার। আমাদের অনুসারে কিছু প্রয়োগ আছে। কি আছে? অনুসারে কিছু প্রয়োগ আছে। আমরা যখন সন্ধি করতে যাই, আমরা অনুসারের ব্যবহারটা দেখাচ্ছি তোমাদেরকে। আমি কিছুক্ষণ আগে এবং অনুসারের কথা বলেছি, অনুসার ব্যবহারটা আমি করিনি, আমি অনুসার ব্যবহারটা দেখাচ্ছি। কোথায় হবে অনুসার? প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন সন্ধি বিচ্ছেদ করেছি, আমি কয়েকটি শব্দ লিখি, যেমন অহংকার, অহংকার, শুভঙ্কর, শুভঙ্কর, তারপরে আছে সঙ্গীত, তারপরে কি আছে? সঙ্গীত, তারপরে আছে, হ্যাঁ, সঙ্গীত, হ্যাঁ, তারপরে আছে কি? সঙ্গীত। এবার আসো, এখন আমরা যেটা করেছি যে আমি কিছু বর্ণ গ, খ এবং হচ্ছে গ, ঘ, এই যে চারটি ব্যঞ্জন ধ্বনি দেখতে পাচ্ছ, আমরা সন্ধি বিচ্ছেদ করব। অহংকার সন্ধি বিচ্ছেদ কি? অহং, অহং যোগ কার। শুভম করার সন্ধি শুভম, শুভম, শুভম যোগ কার, কর, শুভম কর, শুভম যোগ কর, সমযোগ গীত, সমযোগ গীত, সমযোগ গীত। দেখো সন্ধি বিচ্ছেদ কি হয়েছে? অহং যোগ কার, সন্ধির পরবর্তী পদ যদি ক অথবা খ কিংবা গ অথবা ঘ যদি থাকে, সেই ময়ের পরিবর্তে কি হবে? অনুস্বার হবে। ময়ের পরিবর্তে কি হবে? অনুস্বার হবে। যেমন এখানে ময়ের পরিবর্তে কি হয়েছে? অনুস্বার হয়েছে। এখানে ময়ের পরিবর্তে অনুস্বার হয়েছে। এইখানে ময়ের পরিবর্তে কি হয়েছে? অনুস্বার হয়েছে। তাহলে ব্যাপারটা কি একটু কথা শোনো। সন্ধি বিচ্ছেদ করার ক্ষেত্রে যখনই পরপদে ক, খ, গ, ঘ থাকবে, সেই পূর্বপদের ময়ের পরিবর্তে কি হবে? অনুস্বার হবে। আমরা একটা যে ব্যাপার, মোর যে ব্যবহারটা আমরা করি, দেখো আমরা যে শব্দগুলি ভুল বানান করি, যেমন আতঙ্ক, আতঙ্ক, ও যোগ ব, ও যোগ ক, আতঙ্ক। তারপর হচ্ছে আমরা লিখি যে কঙ্কাল, লিখি আমরা কঙ্কাল।
তোমরা অনেকে দেখবে যে কঙ্কাল শব্দটি এভাবে লেখে, কঙ্কাল। এটা একটা ভুল বানান, আজ থেকে বানানটি লেখা যাবে না। এটা একটা কি বানান? ভুল বানান। কঙ্কাল এটা ভুল, এভাবে বানান লিখলে ভুল হবে। তারপর হচ্ছে বঙ্কিম, কি আছে? বঙ্কিম। এই শব্দগুলি এভাবে তোমাদেরকে বানান করে লিখতে হবে। কিন্তু শিক্ষার্থীরা, বানান এমন একটা বিষয়, তুমি সামান্য ভুল করে থাকলে সেই ভুলকে নিয়ে অনেকে তোমাকে হাসির পাত্র বানাতে ফেলবে। তা আমাদের সতর্কতার সাথে বানানের ব্যাপারটা মাথায় রাখতে হবে। আরেকটা আমরা যেটা করেছি খণ্ডত্ব, এই ব্যাপারটা আছে আমাদের চিত, জিত, কৃত। যেমন আমরা চিত, চিত, কৃত, জিত, জিত, তারপর আছে অ, কি আছে? অ, তারপরে আছে ব, তারপরে আছে ব, সাত, তারপরে কি? সাত, কি আছে? সাত। কোথায় চিত হবে, কোথায় কৃত হবে, কোথায় জিত হবে, কোথায় অত হবে, কোথায় বত হবে, কোথায় সাত হবে, এই যে বানানগুলি যত জায়গায় এই ধরনের শব্দ দেখতে পাবো, তখন সেখানে কি হবে? খণ্ডত্ব হবে। কি হবে? খণ্ডত্ব। অর্থাৎ এই যে একটা ত আমি লিখেছি, এটা কি? ত। এই তয়ের খণ্ডিত যে আকারটা আছে, এই তয়ের যে খণ্ডিত আকারটি আছে, কি আছে? খণ্ডিত। খণ্ড যখন করব তখন এটা হয়ে যাবে খণ্ডত্ব। এই তকে আমরা যখন খণ্ডিত করব তখন হয়ে যাবে খণ্ডত্ব। এখন খণ্ডত্ব শব্দটি কোথায় হবে? এই বর্ণটি কোথায় বসবে? এই বর্ণটি কোথায় বসবে? মূলত এই বর্ণটির ব্যবহারের জন্য আমি এই শব্দগুলি লিখেছি। এই ধরনের শব্দ দেখলে সেখানে কি হবে? খণ্ডত্ব তোমাকে বসাইতে হবে। যেমন কচ্ছিৎ, যখন চিত উচ্চারণ আসবে, কৃত উচ্চারণ আসবে, চিত উচ্চারণ আসবে, অত উচ্চারণ আসবে, বত উচ্চারণ আসবে, সাত উচ্চারণ আসবে, তখন তোমার কি করতে হবে? খণ্ডত্বটা। যেমন কচ্ছিৎ, কি আছে? ক, চিত। তারপরে আছে কি? সত্যজিৎ, কি আছে? সত্যজিৎ। তারপরে দেখো কি আছে? প্রতিকৃত, প্রতিকৃত। তারপরে কি আছে দেখো? ভবিষ্যৎ, ভবিষ্যৎ। ঠিক আছে? অর্থাৎ অজীবিত ভবিষ্যৎ। তারপর আছে দেখো আত্মসাৎ, কি আছে? আত্মসাৎ। হ্যাঁ, তারপর আছে যাও, কি আছে? যাও। এই যে খণ্ডত্ব ব্যবহারটা বুঝতে পেরেছ, তবে যখন আমরা খণ্ড করে ফেলবো তখন তার যে খণ্ডিত উচ্চারণ সেটা হচ্ছে খণ্ডত্ব। এখন কচ্ছিৎ, সত্যজিৎ, প্রতিকৃত, ভবিষ্যৎ। কিন্তু এর সাথে যখন ত যুক্ত হবে, কি যুক্ত হবে? ত যুক্ত যখন হবে, এই তটা যদি এই সমস্ত বর্ণের সাথে যুক্ত হয় তখন সেটা খণ্ডত্ব থাকবে না, তখন সেটা আমরা কি করতে হবে? ত আকারে লিখতে হবে। যেমন ভবিষ্যতে, যেমন কি আছে? ভবিষ্যতে যদি আমরা লিখি, যদি আমরা লিখি যে ভবিষ্যৎ, ভবিষ্যতে, দেখছো খণ্ডত্ব কি আছে? নেই। ব্যাপারটা যাবতে, কচ্ছিতে, আত্মসাতে যখন ত যুক্ত হবে তখন আর সেখানে খণ্ডত্ব থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ত এবং খণ্ডত্ব ব্যবহারটি বুঝতে পেরেছ। ত এবং খণ্ডত্ব ব্যবহারটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাংলা যে বানানের যে ব্যাপারটা আছে, আমি প্রায় 17টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। এই 17টা নিয়ে যদি তোমরা পড়ো, তোমাদের বানান ভুল হওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে যাবে। আর আমি আশা করব তোমরা এই 17টা নিয়ম অবশ্যই মুখস্থ করবা বুঝে বুঝে। এই পর্যন্ত আজকে। আল্লাহ হাফেজ।